সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআর মুক্তবাকে। আজকের মতো আপনাদের সাথে আমি রহমান রাশেদ রয়েছি। সড়ক পথের সাথে সাথে নৌপথ কতটুকু নিরাপদ সেটা নিয়ে প্রশ্ন সামনে চলে আসে যখন সুগন্ধার মতো ট্র্যাজেডি আমরা ঘটতে দেখি। এমভি অভিযান 10 লঞ্চের কি পরিণতি ঘটেছিল তাদের ভাগ্যে, এবং যাত্রীরা কি রূপ পরিণতি বরণ করে নিয়েছেন, এবং যারা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় তাদের কি ভাগ্যে লেখা আছে সেটা হয়তো সময় বলে দিবে। এই প্রশ্নগুলো করার সুযোগ রয়েছে, এবং সেই সাথে সাথে এটাও জানার রয়েছে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে আমরা কতটুকু প্রস্তুত, এবং এর দায় কি কর্তৃপক্ষ এড়াতে পারে কিনা, বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারাও রয়েছে তারা কতটুকু সচেতন ছিল, এবং এর কারণ খোঁজার চেষ্টা করব আমাদের আজকের আয়োজনে। আমরা 3 জন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আজকে আয়োজনে কথা বলার জন্য। আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, সভাপতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযাত্রী পরিবহন সমিতি, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ইতিমধ্যে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুস সামাদ, সাবেক সিনিয়র সচিব, আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন, এবং সেই সাথে স্টুডিওতে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত AM আবদুল্লাহ, নৌযান এবং নৌযন্ত্র প্রকৌশলী। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য এবং যুক্ত হওয়ার জন্য। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা আজকে সারাদিনে টেলিভিশনের পর্দায় একটি প্রতিবেদন প্রচার করেছি। চ্যানেল 24 এবং আমাদের সহকর্মীরা আলাদা করে অনুসন্ধান করেছেন, এবং কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যেটা আমরা দেখানোর চেষ্টা করব। এবং সেই সাথে সাথে আপনারা জানেন নিশ্চয়ই যে এই দুর্ঘটনা কবলিত লঞ্চের মালিক হামজালাল তিনি এই হতাহতের দায়ও স্বীকার করে নিয়েছেন, যেটা কিনা চ্যানেল 24-এ এক ইন্টারভিউতে বা সাক্ষাৎকারে তিনি এটা স্বীকার করে নিয়েছেন। প্রতিবেদন দেখে আসতে চাই, এবং সেই সাথে সাথে দুর্ঘটনা কবলিত লঞ্চের মালিক তার বক্তব্য শুনবো, তারপর আলোচনায় চলে যাচ্ছি। ভয়াবহ দুঃসহ স্মৃতির দগদগে সাক্ষ্য দাঁড়িয়ে সুগন্ধা নদীর তীরে। এর আগে এমন আগুনে পোড়া লঞ্চ দেখেনি দেশবাসী, এমন কিছু নেই যা অঙ্গার হয়নি পুড়ে। অগ্নিদগ্ধ যে জাহাজ পুরোপুরি আঙ্গার, 40 জনের বেশি প্রাণ যে জাহাজে গেছে, সেই নৌযান লঞ্চ অভিযান 10, সেই লঞ্চের ইঞ্জিন রুমে আমরা রয়েছি। আমাদের সঙ্গে BIWT এর এই সেক্টরের যারা বিশেষজ্ঞ তারা রয়েছেন। নির্ভীক যানের তিনি নির্বাহী প্রকৌশলী। একটু আমাদেরকে বুঝাবেন আসলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটা কি মনে হচ্ছে আপনাদের কাছে, যেহেতু আপনারা এই সেক্টরে কাজ করেন। আসলে যখন আগুন ছড়ায় পড়ছে তখন এই হেডটা হয়তো পুড়ে গেছে, আসলে ইঞ্জিন বাস্ট হয়নি। বাস্ট হইলে এগুলা পার্টস সব বের হওয়া থাকতো। ইঞ্জিনের এক্সজস্ট সাইড থেকে হতে পারে বা জেনারেটরের এক্সজস্ট সাইড থেকে হয়, যেভাবে ছোট একটা আগুন প্রাথমিক আকারে বের হয়ে আসছে, পরবর্তীতে এই আগুন জ্বালানিতে ছড়ায় পড়ে। জ্বালানিতে ছড়ায় পড়ার পরে সেটা একটা বিকট একটা প্রচন্ড একটা বোমার মতো কাজ করে। এটা হলো তেলের ট্যাঙ্ক। আচ্ছা, এখান থেকে মনে করেন শুধু আগুনটা যদি তেলের ট্যাঙ্কে লাগে সেক্ষেত্রে ইঞ্জিন রুমে ব্লাস্ট হয়ে ইঞ্জিন রুমেই ছড়ানোর সম্ভাবনা। সংশ্লিষ্টদের ভাষ্য, ইঞ্জিন রুমের ইন্ডিকেটর থেকেই শুরু এই অগ্নিকাণ্ডের। সে ব্যাখ্যা পাওয়া যায় এই প্রকৌশলীদের কাছে। লঞ্চের মাঝ বরাবর একটি ডেকের নিচের অংশ, এখানে অদ্ভুত একটি চিত্র কিন্তু আমাদের চোখে পড়েছে। যে যারা বেঁচে গেছেন এই লঞ্চ থেকে তারা বলেছিলেন যে তাদের বয়ার সংকট ছিল, তাহলে তারা হয়তো বয় নিয়ে নদীতে লাফ দিতে পারতেন। তারা আহত হয়েছেন, কিন্তু নিচে দেখা যাচ্ছে যে এখনো অসংখ্য বয়া এখানে রাখা হয়েছে। তাহলে কর্তৃপক্ষ আসলে এর জবাব কিভাবে দেবেন? মানুষের জীবন বাঁচানোর যে সরঞ্জাম তা নিচে রেখে দিলে দুর্ঘটনার সময় আসলে কাজে লাগবে কি? সার্ভে সনদে 81টি কেবিন থাকার কথা থাকলেও কেবিন ছিল লঞ্চটিতে 87টি। ফলে কাগজে কলমে যে 310 জন যাত্রী থাকার কথা বলা হচ্ছে, বাস্তবে এই সংখ্যা যে কয়গুণ বেশি ছিল তা বলা কঠিন। ঘটনার পর লঞ্চের ইঞ্জিন রুম এরই মধ্যে বিশেষজ্ঞরা পরিদর্শন করেছেন। সবাই ধারণা করছেন যে পিস্টন হেডটি ফেটে গেছে। এটির কারণে অগ্নিকাণ্ড না ঘটলেও এই পিস্টন হেড সহ ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য যে ইন্ডিকেটর রয়েছে ইঞ্জিনে 6টি ইন্ডিকেটর, তার মধ্যে 3 নম্বর ইন্ডিকেটরটি কিন্তু লুজ অবস্থায় রয়েছে, অর্থাৎ ঢিলা, এবং এখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আবার পাশে যেহেতু জ্বালানির ট্যাঙ্ক রয়েছে, তো সব মিলে এখানে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা তাও ছিল ত্রুটিপূর্ণ। আমার এক কেরানি জানাইছে কান্দাকারি করতেছে। ঠিক আছে, আমি কান্দাকে কিসে জাহাজ শেষ হয়ে যেতেছে স্যার। আমি শেষ হয়ে যেতে জাহাজটা কীভাবে আগুন বন্ধ করতে চাই ব্যবস্থা কর, ফায়ার কর। ইঞ্জিন লোম ধরে গেছে, মাছকে ওই যে পিছন সাইডে ধরে গেছে, মাছটার ব্রিজের পিছন সাইড ধরে গেছে। হ্যাঁ, জাহাজ জ্বলে দেবো, অহন জ্বলে দেবো। কতজন যাত্রী ছিল? যাত্রী ঢাকা থেকে নিয়েছি 320-25-30 জনের মতন, আর ঢাকা চাঁদপুর থেকে হচ্ছে 100-র উপরে।
400-এর ওভার যাত্রী ছিল। কিন্তু আপনার জাহাজে পর্যাপ্ত পরিমাণে ফায়ার ফাইটিং এর ব্যবস্থা ছিল না। আপনি যেটা বলছেন এটা মনে হয় সুস্থ একটা মানে তদন্তটা পান নাই, কেন আমার জাহাজের ভিত্তিতে জেনে যেটা থাকার কথা 21টা ফায়ার ব্রিগেড থাকার কথা, মানে যেটা আগুন বন্ধ করে সেটা থাকার কথা 21টা ফায়ার ব্রিগেড 21 জায়গায় আছে, এক জায়গায় না। এই আগুনটা কোথা থেকে লাগতে পারে এবং এই ব্যাপক আকার ধারণ করার পিছনে কারণটা কি? আমি মনে করি এটা নাখস্যতা আছে, কেন ইঞ্জিন রুমে বাস্ট হইলে শুধু ইঞ্জিন রুমের থেকেই সীমাবদ্ধ, ওই জায়গার থেকে বাড়িতে কমসে কম 2-2.5 ঘন্টা লাগবে। ইঞ্জিন শেষ হয়ে যাব, সব শেষ হয়ে যাবো, বাড়িতে 2-2.5 ঘন্টা লাগবে। এটা কখনো কেবিনে যাবে না। আমার কাছে যে ষড়যন্ত্রগুলো মনে হইতেছে যে আমার কাছে যে আমার বিরুদ্ধে যারা লাগছে সেই মনে করছে যে এই কোম্পানিটারে আমি ধ্বংস করে দিতে পারলে হয়তো বা আমরা নিরিবিলি থাকতে পারবো, এমন একটা কিছু। ইন্স্যুরেন্স করা ছিল আপনার? না, ইন্স্যুরেন্স করা ছিল না। একটা জাহাজ নামাতে গেলে তো আপনার ফায়ার সিকিউরিটি, ইন্স্যুরেন্স, এই সব বিষয়, ওই ফায়ার ব্যাগ ওগুলা সব আপনি কাগজপত্র করতে পাবেন, ইন্স্যুরেন্সটা শুধু ইন্স্যুরেন্সটা পাবেন না। কেন পাবেন আসলে? ইন্স্যুরেন্সটা আমরা কি করি না, আমি কেন আমার এই প্রশ্নটা করলেন, আপনি কোনো জাহাজে খুঁজলাম যে আমার একটা ইন্স্যুরেন্স দেন দিই, আমার মনে হয় যে দিতে পারবো না। এই যে মানুষগুলো মারা গেল আপনার লঞ্চে বসে, আপনি কি দায় এড়াতে পারেন? আমি এক কথায় বলবো যে দায় এড়াতে পারবো না। আমার দরজা এগুলা হয়েছে, দরজায় আমার এই ঘটনা ঘটছে, আমি এটা দায় এড়াতে পারি না। আমি এটা যে হোক মোকাবেলা করতে আমি প্রস্তুত। প্রতিবেদন দেখছিলেন এবং দুর্ঘটনা কবলিত মালিক তার বক্তব্যের একাংশ আমরা প্রচারের চেষ্টা করলাম। মূল আলোচনায় চলে যেতে চাই। মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন। আপনি নিশ্চয়ই প্রতিবেদনের ভাষ্য শুনতে পাচ্ছিলেন। পর্যাপ্ত অগ্নি নির্বাপন যন্ত্র না থাকা, জীবন রক্ষাকারী পর্যাপ্ত বয়ার মজুদ ছিল না, বালুর বস্তা, ইঞ্জিন রুমের বাইরে অনুমোদিত ডিজেলের ড্রাম থাকে, অরক্ষিত জায়গায় রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, এরকম নানা অভিযোগ রয়েছে যে এই ভেসেলগুলো চলছে বা লঞ্চ বা জাহাজগুলো চলছে। এত উদাসীনতা নিয়ে একটা পরিবহন খাত কিভাবে চলতে পারে? আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। আমি সবার আগে আপনাদের মাধ্যমে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সব সন্তপ্ত পরিবারের সঙ্গে আমার একাত্মতা ঘোষণা করছি। একই সঙ্গে যারা আহত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমাদের যা করণীয় সেটা আমরা করছি এবং সরকারকেও আমি জানি মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা সার্বক্ষণিক দেখাশোনা করছেন। তাদের তরফ থেকে কোনো রকম ব্যর্থ এবং দৃষ্টিতে আছে বলে আমার জানা নেই। বিভিন্ন সরকার এবং মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমার তরফ থেকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা বলেছেন, আমাকে প্রশ্ন করেছেন, সেটা আপনি নিজেই দেখছেন এবং একই সঙ্গে আমাদের যে মালিক তিনিও বলেছেন কোন জিনিস কোথায় কিভাবে থাকা দরকার ছিল সেটা আছে কিনা সেটাও আপনারা ওখানে উপস্থিত মতেই দেখতে পারেন, প্রয়োজন হলে আপনারা নিরীক্ষণ করতে পারেন। আমি এই প্রশ্নে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনাদের তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে, এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। তবে মালিক স্বয়ং তার দায় দায়িত্ব স্বীকার করে নিয়েছেন, এই জন্য আমি তাকে সুপ্রভাত জানাই এবং আমাদের যারা মালিক পক্ষ আছে তারাও এ ব্যাপারে তার সঙ্গে সাহায্য সহযোগিতা করবে, এটা আমি আশা করি। আর মালিকের তরফ থেকে সরকার কি কি পদক্ষেপ আশা করেন সেটা নিশ্চয়ই আপনার তদন্ত প্রতিবেদনের মধ্যে উঠে আসবে এবং সেভাবে কার্যক্রম গ্রহণ করা হবে বলে আমি বিশ্বাস করি। সবশেষে কথা হচ্ছে যে আপনার এই জাতীয় দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত নয়, শুধু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অগ্রহণযোগ্য কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য যারা এখন এই প্রতিবেদন তৈরি করছেন এবং বিভিন্নভাবে সবকিছু দেখাশোনা করছেন, তদন্ত করছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা প্রয়োজনে বিজ্ঞ এবং বিশেষজ্ঞদের নিয়ে এরকম দুর্ঘটনা ভবিষ্যতে একটা ছোট প্রশ্ন করতে চাই। এই সবাই যে বলছেন যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত লঞ্চ বা জাহাজ চলছে মানেই হচ্ছে যে ডুবে যেতে পারে, এটা একটা প্রাথমিক ধারণা থাকে যে এরকম দুর্ঘটনা ঘটতে পারে, আগুন লাগতে পারে বা অগ্নি নির্বাপনের জন্য যে প্রয়োজনীয় সরঞ্জাম থাকা উচিত, এই ব্যাপারটা কি একেবারেই কি এড়িয়ে যায় যারা জাহাজ চালাচ্ছেন বা চালাচ্ছেন? প্রত্যেকটা জাহাজে আপনার জানা দরকার, প্রত্যেকটা জাহাজে অগ্নি নির্বাপক যন্ত্র থাকে এবং সেটা কোন জাহাজে কতগুলো লাগবে সেটা আমাদের ডিজি শিপিং নির্ধারণ করে দেন। বিভিন্ন প্ল্যানের সময় আপনার এটা নির্ধারিত করা হয় এবং জাহাজ ইন্সপেকশনের সময় এটা ইনশিওর করা হয়। সুতরাং এইগুলো এখন থিওরিটিক্যালি আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা আছে, এটা আপনি ধরে নিতে পারেন।
কিন্তু এটা পর্যাপ্ত কিনা এটার ব্যাপারে আলাপ আলোচনা হতে পারে, এবং প্রয়োজনে ভবিষ্যতে যাতে সেটি আরো বেশি বা অন্য কোনো ভাবে আপনার এই অগ্নি নির্বাপন বন্ধ করা অগ্নি নির্বাপন করা যাবে কিনা সেটা নিয়ে অবশ্যই আমরা আলাপ আলোচনা করবো এবং কর্তৃপক্ষ করবে। আমার কথা হচ্ছে যে আমার এই অগ্নিকাণ্ড, এরকম অগ্নিকাণ্ড বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি। এর পূর্বে দুই একটা যে ঘটেনি সেটা আমি বলবো না, কিন্তু সেগুলো ইঞ্জিনের কক্ষের মধ্যেই আপনার সীমিত ছিল। অগ্নি মানে চারিদিকে বিচ্ছুরিত হওয়ার মতো সম্ভাবনা হয়নি। একটা ঘটনা ঘটেছিল ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে, যেখানে ইলেকট্রিক লাইন যেখানে যেখানে ছিল সেখানে আগুন ছড়িয়ে পড়েছিল। তো এটা একদমই অনাকাঙ্ক্ষিত এবং একদমই আমাদের অজানা। এরকম ঘটনা ঘটতে পারে এটা আমাদের মনে কখনো আমরা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। না আসে সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঘুরে আসবো আপনার কাছে অবশ্যই আলাপ। জি, মোহাম্মদ আব্দুস সামাদ আমাদের সাথে রয়েছেন, সাবেক সিনিয়র সচিব। এই যে বিভিন্ন রিপোর্টগুলো গণমাধ্যমে আসছে এবং প্রাথমিকভাবে যেই সরজমিনে গিয়ে দেখা গেছে যে বলা হচ্ছে যে এই লঞ্চটি 2019 সালে তৈরি করা হয়েছে, তারপরও মালিক পক্ষ বলছে যে গত অক্টোবরে ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে, যেটা কিনা বলা হচ্ছে যে কর্তৃপক্ষের কোনো রকম অনুমোদন ছাড়াই এই কাজগুলো করা হয়। এই যে কর্তৃপক্ষ রয়েছে BIWTA বলি বা তার উপরে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, তাদের কি এখানে দায় এড়ানোর সুযোগ রয়েছে কিনা, এবং কর্তৃপক্ষের অনুমোদনের তোয়াক্কা না করাটা এটা কি শুধুমাত্র উদাসীনতা বলবেন নাকি অনিয়ম বলবেন, কোনটা? জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই এই যেসব ভাইয়েরা বোনেরা এই লঞ্চ দুর্ঘটনার শিকার হয়েছেন এবং একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যা খুবই কষ্টকর, যা আজকের দিনেও অনেক মৃত্যু, অনেক করুণ মৃত্যু দেখলাম এবং অনেকের কে এখন আইডেন্টিফাই করা সম্ভব হয় না। তাদের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি, আল্লাহ পাকের কাছে তাদের মাগফিরাত কামনা করছি এবং সরকার এবং BIWTA নৌ পরিবহন মন্ত্রণালয় কিছুটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছেন, যদিও এটা মানে যথেষ্ট নয়। আপনি যে প্রশ্ন করেছেন আসলে হচ্ছে যে একটা জাহাজ নির্মাণ করার নকশা প্রথমে ডিজি শিপিং এর কাছে দিতে হয় এবং ডিজি শিপিং সেই নকশাটা অনুমোদন করে না, এবং এই নকশাটাও তৈরি করবে বহু ফার্ম আছে যারা নেভাল আর্কিটেক্ট রয়েছেন, তারা এটা ডিজাইনটা করবেন, ডিজাইনটা করে তারা অনুমোদন নেবেন ডিজি শিপিং এর। এবং এর যদি কোনো পরিবর্তন হয়, অর্থাৎ ইঞ্জিনের হর্স পাওয়ার আছে 800, সেটাকে 700, সেটা 900 করলেন বা অন্য কোনো ধরনের যে কোনো পরিবর্তন হলে এটার অনুমোদন কিন্তু আবার ডিজি শিপিং এর কাছে নিতে হবে। এই লঞ্চের ক্ষেত্রে সেটি নেওয়া হয়নি এবং এটা অনিয়ম না, এটা একটা অনেক বড় ধরনের ত্রুটি। এটা যেমন যে মালিকরা করেছেন তাদেরও ত্রুটি এবং ডিজি শিপিং এরও একটা মনিটরিং এবং ইন্সপেকশন, অ্যানুয়াল বার্ষিক ইন্সপেকশন থাকে। তাছাড়া যে কোনো সময় তারা ইন্সপেকশন করতে পারেন যে কোনো লঞ্চে ত্রুটি রয়েছে কিনা। কাজে এখানে সরকারি প্রতিষ্ঠানেরও দায় থাকে। জনাব আব্দুস সামাদ, আমি একটু প্রশ্ন জুড়ে দিতে চাই। আপনি বলছেন যে এই লঞ্চের ক্ষেত্রে মানা হয়নি, আপনি কি মনে করেন যে যতগুলো এই নৌখাতে চলাচল করছে যে জাহাজ এবং লঞ্চগুলো, সেগুলো কি রুটিন মাফিক তারা এই অনুমোদনগুলো নিয়ে থাকেন বা তারা সহযোগিতা করেন কর্তৃপক্ষের সাথে? প্রত্যেকটা লঞ্চ ধরেন যে 888টা বা যে কয়টা লঞ্চ আছে যাত্রীবাহী, তারা যে কোনো পরিবর্তন করলে সেটা ডিজি শিপিং এর অনুমোদন নিতে হবে। তাছাড়া ডিজি শিপিং এরও দায়িত্ব প্রতি বছর সেগুলো দেখে নবায়ন করা যে এটার ফিটনেস ঠিক আছে বা এটার ইঞ্জিন সঠিক আছে, এর সকল ফায়ার ফাইটিং সিস্টেম সহ সবকিছু ঠিক আছে। এবং এইটা আপনি যেটা বলেছেন যে অনেক ক্ষেত্রেই এদের এইসব লঞ্চে কিন্তু ত্রুটি আছে, এটা আমার যদি যাচাই করে দেখা হয় তাহলে ত্রুটি ধরা পড়বে। আসবো আপনার কাছে, অনেক ধন্যবাদ। লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত AM আব্দুল্লাহ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন। আপনি নৌযান এবং নৌযন্ত্র প্রকৌশলী, যতগুলো জাহাজ বা লঞ্চগুলো বাংলাদেশে চলছে বা এই নৌ পরিবহনের খাতে এতগুলো মানুষকে তারা পরিবহনের জন্য তারা এই সেবামূলক কাজ বলে তারা হাত বাড়িয়ে দিয়েছেন, কতটুকু ফিটনেস নিয়ে বা কতটুকু সরঞ্জাম ঠিক রেখে আসলে এগুলো চলাচল করছে? আসলে আজকে এই ধরনের আলোচনায় আসা একটা খুব কষ্টকর ব্যাপার এই জন্য এসেছে যে সেটা হচ্ছে যে আসলে এতগুলি মানুষ তারা আজকে আগুনে পুড়ে মারা গেল। তো সেই জায়গাটায় আসলে আমরা ডিজাইন অ্যাসপেক্টে আলোচনা করছি,
তো আসলে সত্যিকার হচ্ছে যে এই যে মানুষগুলা এই যে নৌযানে উঠছেন তারা আসলে কতটুকু নিরাপদ, তো তারা আসলে কিন্তু কিছুই জানেন না যে এটা কিভাবে ডিজাইন করা হয়েছে, এখানে ফায়ার এক্সটিংগুইশারগুলি আছে কিনা। তো আমি প্রথমে দুইটা জিনিস বলতে চাই একজন নেভাল আর্কিটেক্ট হিসাবে। সেটা হচ্ছে যে আসলে এটা একটা ডিজাইন ফল্ট প্রথমেই, যদিও আমাদের একটা নৌযান যে নির্মাণ বিধিমালা সেটা 2001-এ করা, তো সেখানে আমাদের কিছু অগ্নি নির্বাপন সিস্টেমের কিছু গাইডলাইন সেখানে আছে, এবং আমাদের যে শিপিং অর্ডিন্যান্স 1976 সেখানেও আমাদের কিছু বিধিমালা আছে। কিন্তু যখন কোনো ঘটনা ঘটে এ ধরনের দুর্ঘটনা, তখন আমরা দেখি যে সেই বিধিমালাগুলো কিন্তু পুরাপুরিভাবে মানা হয়নি। যেমন এই যে প্রথমে আসছিল যে এটা ফায়ারটা প্রথমে এসছে ইঞ্জিন থেকে, আমরা দেখলাম প্রতিবেদনে। তো এখানে আমি এটা কিছুটা স্টাডি করলাম, দেখলাম যে প্রথমে এটা 550 দুইটা হর্স পাওয়ারের দুইটা ইঞ্জিন এখানে ছিল। তো পরবর্তীতে ডিজি শিপিংকে না জানিয়ে বা যে আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে না জানিয়েই এটা 720 হর্স পাওয়ারের নতুন দুইটা ইঞ্জিন, নতুন মানে হচ্ছে নতুনভাবে স্থাপন করা, ইঞ্জিন দুইটি নতুন না, ইঞ্জিন দুইটি পুরাতন। তো এগুলি টেস্ট ট্রায়ালের বিষয় আছে, আমাদের যে অথরিটি আছে ডিজি শিপিং তাকে জানানোর বিষয় আছে, সেখানে তারা সার্ভে করে দেখবে। তো এগুলি আসলে মানা হয়নি, যাত্রীরও একটা ক্যাপাসিটি আছে। তো এখন আসলে এগুলি কে দেখবে? যারা দেখছেন তারা হয়তো ওঠার সময় আপনি নিশ্চয়ই জাহাজ তো দেখেছেন যে লঞ্চটা দুর্ঘটনায় পড়েছে, বলা হচ্ছে যে প্রায় 800 যাত্রী সেখানে ছিল। 800 জন ধারণ ক্ষমতা নেয়ার মতো এই এক একটা লঞ্চ বলে মনে হয় আপনার? না, এটা যেটা ডিজাইন ক্যাপাসিটি সেটা এর অর্ধেক ছিল, 400-র মতো এখানে ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে এই যে বলা হচ্ছে যে আমি দেখলাম সাক্ষাৎকারে মালিক বলছেন যে আমাদের ফায়ার যে এক্সটিংগুইশার সেগুলি ছিল 21টি। এখন আসলে সেগুলি কি অবস্থায় ছিল বা আগুন লাগলে সেগুলো নেভানোর জন্যে যদি যখন একটা জায়গায় আগুন লাগে তখন কিন্তু একটু প্যানিক তৈরি হয়। তো সেই প্যানিক সিচুয়েশনে যদি আমার ট্রেন্ড লোক না থাকে আগুন নেভানোর জন্যে, তাহলে আলটিমেটলি সবাই যা করবে, একজন যাত্রীও যা করবে, ওই জাহাজ যে চালায় বা ইঞ্জিন রুমে যে ডিউটি করে সেও ওই একই কাজই করবে। যে প্রশিক্ষণের কথা আপনি বলছেন সেই প্রশিক্ষণ কারা নিশ্চিত করবে? এই প্রশিক্ষণ অবশ্যই ডিজি শিপিং তাদের করার কথা। IWT এর যদিও একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে, তো সেটি আমাদের শুধুমাত্র সদরঘাট কেন্দ্রিক। সেখানে যেসব জাহাজের মালিক বা জাহাজের যারা এটা পরিচালনা করেন তাদের পক্ষ থেকে যখন সেখানে ট্রেনিংয়ের জন্য চাওয়া হয় বা প্রশিক্ষণের জন্য বলা হয়, শুধুমাত্র তখনই তারা এই ট্রেনিংটি দেন। তো আমাদের কাছে যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে যে গত 2 বছরের ভিতরে মাত্র একটি জাহাজ বা একটি লঞ্চ সে এ ধরনের উদ্যোগ নিয়েছে, তার যারা জাহাজে কাজ করেন ইঞ্জিন রুমে বা অন্য জায়গায় তাদের ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে। এবং আমরা এই যে জাহাজটি আছে সেখানে কিন্তু কিছু জিনিস প্রাথমিক তদন্তে অলরেডি বের হয়ে আসছে। সেটা হচ্ছে যে আমার যে গাইডলাইন আছে নৌ নির্মাণ বিধিমালায়, যে আমার কোথায় আমার ডিজেলটাকে রাখতে হবে। একটা ইঞ্জিনে কিন্তু দেখলাম যে সেখানে কিন্তু ইন্টারনালি 250-300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উঠে যায়। তো এখন আমার পাশেই কিন্তু ইঞ্জিন রুমের পাশেই আমি দেখলাম যে 7500 মানে 7.5 টন ডিজেল ছিল। তো ডিজেলের টেম্পারেচার, ফায়ারিং টেম্পারেচার হচ্ছে 52 ডিগ্রি। তো অটোমেটিক্যালি এটা যখন এরকম একটা টেম্পারেচারে সে যাবে, অটোমেটিক্যালি এটা বার্ন করবে। পাশে একটি দেখা যাচ্ছে ক্যান্টিনের ডিজাইন অনুযায়ী ওখানে একটি ক্যান্টিন থাকার কথা, কিন্তু ক্যান্টিনের পরিবর্তে ওখানে আছে কিন্তু কিচেন। ওখানে কিন্তু ওখানে আবার এলপিজি গ্যাস ইউজ হয়, গ্যাসের সিলিন্ডার ইউজ হয়। এখন এলপিজি কিন্তু উন্মুক্ত জায়গায় সে উড়ে যায় না, যখন সে হয় সেটাও কিন্তু তেলের মতো আচরণ করে। তো এর যদি আমরা দেখি একসাথে সমস্ত জিনিসগুলি যে এত দ্রুত কীভাবে আগুন ছড়ালো, আমি সবগুলো যদি একসাথে বলতে চাই, ক্যাবিনেও আপনি দেখেন ক্যাবিনে এত দ্রুত কেন আগুন? ক্যাবিনে আমাদের যে ম্যাটেরিয়াল দিয়ে ক্যাবিনের ইনসুলেশন বা অন্যান্য জিনিসগুলি করার কথা সেটাও কিন্তু মেনটেন করা হয়নি। আমরা সবাই কমফোর্টের কথা চিন্তা করেছি, ওখানে কাঠ দেওয়া হয়েছে। আবার শীতের সময় সবাই অনেকে দেখা গেছে যে গ্রামের লোকজন যারা যাওয়া আসা করে শীতের সময় তারা অনেকে কাঁথা বালিশ এগুলি নিয়েও কিন্তু, তো এগুলি সবই ফায়ার প্রন। তো এই যে টোটাল জিনিসটা দেখভাল করা, আপনি ডিজাইন থেকে শুরু করে অপারেটিং এবং আমাদের ইঞ্জিন রুমগুলো আধুনিক যেসব নৌযান আছে, আমি বাংলাদেশে ওরকম এখনও লঞ্চ দেখিনি, প্রত্যেকটা ইঞ্জিন রুম আপনার এয়ারটাইট একটি ক্লোজড রুমে হতে হবে। কারণ আমাদের আধুনিক অনেক ফায়ার কন্ট্রোল সিস্টেম কিন্তু অলরেডি এসে গেছে, সেখানে টেম্পারেচার ওঠা মাত্র
আপনার অটোমেটিক্যালি ফায়ার এক্সটিংগুইশড হবে। সেই ইঞ্জিন রুমের যে কন্ডিশনগুলো বলা রয়েছে কাগজে কলমে, সেটা কি আদতে মানা হয়? না, আদতে আমি যেটা দেখছি প্রাথমিক তদন্তে যেটা আসছে, মালিক তার বক্তব্যে বলছিলেন যে এটা ষড়যন্ত্রের আভাস থাকতে পারে, কেননা আগুন নাকি ইঞ্জিন রুম থেকে 2-2.5 ঘন্টা আগে বের হওয়ার কথা না, সেটা তো ডিজাইন অনুযায়ী, তাই না? কিন্তু সেগুলো মানা হয়তো বলে মনে হয়। এখন এটা তো উন্মুক্ত ছিল যে ইঞ্জিন রুমটা, এখন ইঞ্জিন রুম যদি ক্লোজড হতো তাহলে ফায়ারটা বাইরে যেতে পারতো না। ফায়ারের বেসিক 3টা সাবস্টেন্স কাজ করে। একটা ফায়ার যে আমার যে ফায়ার যেটা ধরবে সেই সাবস্টেন্সটি অক্সিজেন এবং টেম্পারেচার। তো এখন যদি এটা ক্লোজড একটা কম্পার্টমেন্টের মধ্যে ইঞ্জিন রুম থাকতো, আমরা কিন্তু সহজে লোকগুলাকে বের করে আমরা অক্সিজেন ঢোকার পথটাকে বন্ধ করে দিতে পারতাম। আমরা আলোচনায় ফিরতে চাই, একটা বিরতির সময় আছে, বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা CSRM মুক্তবাগ দেখছেন, একটা বিরতির সময় হয়েছে, সাথে থাকুন, একটু পরে আসবো আমরা। স্বাগত জানাচ্ছি, CSRM মুক্তবাগ দেখছেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে কি হয়েছে নিশ্চয়ই সবাই জেনেছেন এতক্ষণে, এবং সেই বিষয় নিয়ে আজকের আমাদের আয়োজনে কথা হচ্ছিল। বিরতির আগে মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনার কাছে আরও একবার যেতে চাই। যারা মালিক পক্ষ রয়েছেন তারা নিঃসন্দেহে নৌপথে যারা যাতায়াত করেন তাদের সেবার জন্যই বা সেবার উদ্দেশ্যেই তারা এগিয়ে এসেছেন। একটা প্রসঙ্গ উঠে আসছে যে ধারণ ক্ষমতার অতিরিক্ত, অর্থাৎ বলা হচ্ছে যে এই লঞ্চে আপনার কি মনে হয় যে কতজন যাত্রী বহন করার মতো সক্ষমতা তার ছিল? সেই লঞ্চে বলা হচ্ছে যে 800 জন যাত্রী, এবং এই অভিযোগ তো আজকে নতুন না, প্রায় সব লঞ্চে এবং জাহাজের ব্যাপারেই এই অভিযোগটা পাওয়া যায়। এত বেশি যাত্রী কেন পরিবহন করতে হয়? শোনেন, 2 রকম মেজারমেন্ট, একটা হচ্ছে আপনার ওয়েট বেসড, আরেকটা হচ্ছে স্পেস বেসড। আমাদের জাহাজগুলোতে এ পর্যন্ত আমাদের যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী আপনার যে ওয়াটার লাইন ক্রস না করা পর্যন্ত যে ওজনটা থাকে সেই ওজনে মানুষ উঠতে পারে। সেই হিসাবে আমাদের গ্রহণযোগ্য যেটা, সেটা হয়তো এই জাহাজে 700-800 হতে পারে, আর স্পেস বেস যেটা সেটাতে হয়তো 400 হতে পারে। এখন আপনার কটা আপনার গ্রান্টেড কতগুলো কেবিন ছিল, সেখানে যদি বেশি কেবিন বানিয়ে থাকে সেই জন্য দায়িত্ব তো মালিককে অবশ্যই নিতে হবে। আর আপনার বাইরে যে স্পেস গুলো থাকে সেই স্পেসে সাধারণত আপনার শুক্র শনিবার যখন ছুটি থাকে তখন একটু বেশি মানুষ উঠে থাকে। এটা আমাদের মানে অনেকটা গ্রহণ করতে হয়, কারণ তা নাহলে মানুষের যাওয়া আসার অসুবিধা, এটা একটা দিক দেখতে হবে। তারপরেও বিভিন্ন সময় সরকার বলেছে আমাদের যে সমস্ত জাহাজে আপনার টিকিট কেটে উঠতে হবে। এখন তো আপনার কোনো কেবিনে টিকিট না কেটে কোনো উপায় নেই, কারণ কেবিনের ভিতরে তো যাত্রী সংখ্যা এবং টিকিটের সংখ্যা নির্ধারিত থাকে, চেয়ার কোচ থাকে, সেগুলো নির্ধারিত থাকে। একমাত্র ডেকে খোলা যে স্পেস থাকে সেখানে এবং বেঞ্চে, সেখানে আপনার কিছু লোক হয়তো বেশি উঠতে পারে। এগুলো আপনার নিয়ন্ত্রণ করতে চাইলে সরকার আমরা অবশ্যই করব, কিন্তু আপনার মনে রাখতে হবে যে আপনার ঈদ, চাঁদ অথবা অন্যান্য যে সমস্ত সময় আপনার বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে, সে সময় কিন্তু আমাদের যে ধারণ ক্ষমতা তার কিন্তু অনেক বেশি লোক পরিবহন করতে হয়, এবং সেই পরিবহনের প্রয়োজনে আমরা কিন্তু না, সেটা গেল যে আমরা দেখেছি যে 2 ঈদের সময় অনেক বেশি যাত্রীর চাপ থাকে, এবং আপনারাও সবার কথা চিন্তা করে এই জায়গাটা এগিয়ে আসেন। কিন্তু এই যে আমাদের তো সেগুলো করতে হয়, জি, কিন্তু সেটা করতে হয় সময় বিশেষে, কিন্তু এটা তো কোনো রকম অন্য কোনো অকেশন ছিল না। এবং ধারণ ক্ষমতার বাইরে বলতে কতটুকু নেওয়া যায়? যতটুকু লোক আটে ততটুকু নিলেই হয়। না, আমি বললাম তো, এই জাহাজে আমাদের যে দুটো নিয়মে আমরা হিসাব করে থাকি, ডিজি শিপিং হয়তো অন্য কথা বলবেন, বাট সেখানে হচ্ছে যে আমরা ওজনের ক্ষমতা যদি চিন্তা করি তাহলে এই জাহাজে অনায়াসে 2700 লোক উঠতে পারবে। আর যদি আপনার নিয়ম মাফিক স্পেস হিসাব করি তাহলে রাত্রের জন্য হয়তো 400, দিনের বেলা হয়তো 600, এরকম একটা কিছু। আচ্ছা, আপনি বিরতির আগে বলছিলেন যে অগ্নি সংযোগ ঘটলে সেটা মোকাবেলা করার জন্য যথেষ্ট সরঞ্জাম প্রত্যেকটা ভেসেলে থাকার কথা রয়েছে এবং আছে বলে আপনি বলছিলেন বা মনে করছেন। তাহলে এই যে ওদিন যে আগুন লাগলো, আগুন লাগার পরে যতগুলো রিপোর্ট এখন পর্যন্ত গণমাধ্যমে এসেছে কোনোটাতে উল্লেখ নাই, এবং এই আগুন লাগা অবস্থায় যে লঞ্চের চালক ছিলেন তিনি 45 মিনিট পর্যন্ত এই লঞ্চ চালিয়ে গেছেন। উনি কি একেবারেই ক্লুলেস অবস্থায় ছিলেন? এরকম কি কোনো প্রশিক্ষণ বা কোনো ধারণা তারা রাখেন না? এটা তো আমি আপনাকে বললামই যে তার এটা তাৎক্ষণিকভাবে নদীর পাড়ে ফিরিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু সেই মুহূর্তে কি চিন্তা করেছে সেটা
করে নাই সেটা তো তাকে জিজ্ঞেস করতে সেই হবে। প্রসঙ্গে সেটার উত্তর আমি দিতে প্রশিক্ষণের পারবো না। ব্যাপারটা আলোচনায় উঠে এসেছিল। প্রশিক্ষণের ব্যাপারে কি করা হয়? প্রশিক্ষণের ব্যাপার হচ্ছে আপনার প্রথমে যদি ফায়ার এক্সটিংগুইশারের প্রশিক্ষণের কথা বলেন, আমাদের যে জাহাজে ম্যানিং চার্ট আছে, যেটা অ্যাকর্ডিং টু সরকারি নিয়ম অনুযায়ী কতগুলো লোক থাকবে, সেখানে আপনার প্রশিক্ষিত লোক শুধু ফায়ার এক্সটিংগুইশার জন্য থাকবে কিংবা অন্য কেউ দায়িত্বে থাকবে এরকম কোনো কিছু নির্ধারিত করা নেই। তারপরেও আমরা প্রশিক্ষিত লোক রাখলেও যে কথাটা আমাদের এক্সপার্ট সাহেব বললেন যে ওই সময় যে পরিমাণ প্যানিক সৃষ্টি হয় তাতে অনেক সময় প্রশিক্ষিত লোক ঠিক মতো কাজ করতে পারে না, অর্ডিনারি লোকের তো কোনো প্রশ্নই আসে না। সুতরাং সেখানে এখন থেকে আমাদের আরো প্রশিক্ষিত লোক যাতে সঠিকভাবে থাকে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া যেটা আগে ঘটেছে সেটা তো ঘটে গেছে, কিন্তু যেটা ভবিষ্যতে ঘটতে পারে সেটা যাতে না ঘটে সেই জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। মোহাম্মদ আবদুস সামাদ, আপনার কাছে যেতে চাই। বলা হচ্ছে যে বিশেষ বিশেষ প্রয়োজনে যেহেতু মানুষের চাপ থাকে তখন অনেক সময় না চাইলেও বা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেই লঞ্চে বা জাহাজগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করতে হয়। কিন্তু সারা বছরে যে অভিযোগগুলো পাওয়া যায় গণমাধ্যমে যে মাত্রা অতিরিক্ত যাত্রী পরিবহন করছেন তারা, এবং সেটা কিছু সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে, কেননা বলা হয় যে মালিকপক্ষ, এটা গণমাধ্যমের রিপোর্ট বলছে যে মালিকপক্ষ রোটেশন বেসিসে লঞ্চগুলো বা ভেসেলগুলো নামান, যে কারণে ওনারা নির্ধারণ করে দেন যে কবে কার লঞ্চ নামবে, যেটাতে কর্তৃপক্ষের কোনো হাত নেই, সেটা গণমাধ্যমের রিপোর্ট বলছে। কর্তৃপক্ষ এখানে সেখানে এই ব্যাপারটা কিভাবে ধরে এবং কত সংখ্যক যাত্রীকে আসলে ধারণ ক্ষমতার বাইরে অ্যাকসেপ্ট করার মতো বলে মনে করে কর্তৃপক্ষ? আসলে এটা ঠিক যে ঈদের সময়, রমজানের ঈদ বা কুরবানির ঈদের সময় অতিরিক্ত অনেক যাত্রী যায় যা আমাদের এই 21 জেলায়, এবং তখন আসলে খুব ম্যানেজ করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তারপরেও আমরা সদরঘাটে বিশেষ ব্যবস্থাপনায় আমরা ম্যানেজ করি, কিন্তু একটা স্বাভাবিক সময়ে যতটুক ধারণ ক্ষমতা আছে ততটুকুই যাওয়া উচিত। যে এই যে লঞ্চ, যে স্টিমারের কথা অভিযান 10, এই সময় এমন কোনো যাত্রীর ছুটির দিন ছিল, কিন্তু এমন কোনো যাত্রীর অতিরিক্ত যাত্রী নেওয়ার সুযোগ বা প্রয়োজন ছিল না, এবং সেটা না নিয়েও তারা যেতে পারতো। কিন্তু স্বাভাবিকভাবেই লঞ্চ মালিক বা লঞ্চ মালিকের তো আর সবসময় উপস্থিত থাকে না, থাকে সেখানে মাস্টার ড্রাইভার, তারা যাত্রী একটু বেশি নিতে পারলে তাদের একটু আর্নিং হয়, সেটা করে। এবং এই যে আলোচ্য এই লঞ্চের ক্ষেত্রে আপনারা বললেন বা গণমাধ্যমে রিপোর্টে এসেছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তারা টের পেয়েছেন যে আগুন, ডেক উত্তপ্ত হচ্ছে, আগুন ধরছে, তারপরেও তিনি চালিয়ে গেছেন মাস্টার বা এখানকার যে ড্রাইভার। এটা তো ক্রিমিনাল অফেন্স। যে আপনি যখন বুঝতেছেন যে আগুন ধরে গেছে আপনার ইঞ্জিনে, আপনি ইমিডিয়েট সেখানে হচ্ছে যে ইঞ্জিনটা বন্ধ করা এবং নদীর তীরের কাছে নেওয়া, এবং হচ্ছে এই যে ফায়ার ফাইটিং এর বা ফায়ার এক্সটিংগুইশার যে ব্যবস্থা ছিল আমাদের এই লঞ্চে, সেগুলো কিন্তু ব্যবহার জানেন না। এই যে শফিক সবুজ যে রিপোর্টটা দেখাইলো, বয়া পড়ে আছে, ব্যবহার হয় নাই। অর্থাৎ এই যে আমাদের ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার কিন্তু আমাদের মাস্টার এবং ড্রাইভার তারা করেন না, এবং করেন নাই তারা জানেনও না আমার মনে হয়েছে। এবং এইটার যে মহড়া হওয়ার কথা, এবং আমরা মাঝে মধ্যে মহড়ার ব্যবস্থা করি, সেটা কতদিন পর পর মহড়ার ব্যবস্থা করা হয়? উন্নত বিশ্বে যে রিপোর্টগুলো পড়ছিলাম তাতে দেখা গেছে যে ওদের প্র্যাকটিস বলে যে 3 থেকে 6 মাস পর পর এই ব্যাপারগুলো দুর্ঘটনা আসতে পারে এরকম আশঙ্কা থেকে বা এরকম সাবধানতা অবলম্বন করার জন্য তারা আয়োজন করে থাকে। আমাদের দেশে কি অবস্থা, কতদিন পর পর এরকম আয়োজন থাকে? আমাদের দেশে এরকম রেগুলার নিয়মিত ভাবে করা হয় না, তবে একটা ফায়ার এই ফাইটিং এর ব্যবস্থা এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা এটা দেওয়া হয়। এবং তাদেরকে যখন ডেক পার্সোনাল ট্রেনিং সেন্টার, আপনি জানেন এটা বিআইডব্লিউটি এর একটা প্রতিষ্ঠান যেখানে এই ট্রেনিং দেওয়া হয় মাস্টার এবং ড্রাইভার নিয়োগ করার জন্য, সেখানেও কিন্তু এই ফায়ার এক্সটিংগুইশ সম্পর্কে, ফায়ার ফাইটিং সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং সিভিল সার্ভিস ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টও প্রশিক্ষণ দেয়। কিন্তু এইটা দুর্ভাগ্য যেটা আসলে মহড়া বেশি হয় না এবং তারা ব্যবহারই করতে পারেন নাই। এই লঞ্চের ক্ষেত্রে, অভিযান 10-এর ক্ষেত্রেও এই তারা যে যতটুকু ছিল তাদের সামর্থ্য ততটুকু কিন্তু তারা ব্যবহার করতে পারে না। এবং অনেক আধুনিক ব্যবস্থা আছে আজকাল, যে আপনার যেটাকে বলা হয় মানে কার্বন ডাই অক্সাইড ফ্লাডিং সিস্টেম, অনেক মডার্ন সিস্টেম আছে যা আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই ব্যবস্থাগুলো করা হয়নি।
আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আমি বলি যে আমি যখন শিপিং এর সেক্রেটারি হিসেবে জয়েন করলাম, 3 জন মাত্র সার্ভেয়ার যে এই আমাদের জাহাজের ডিজাইন পরীক্ষা করার জন্য আমি দেখলাম, এবং একটা সিন্ডিকেট। সেটা কেন 3 জন মাত্র কেন? 3 জন মানে সেখানে 3 জনের অতিরিক্ত ছিল না, আগে যারা ছিল রিটায়ার করে গেছেন, মাত্র 3 জন। তখন কিন্তু এই যে 3 জনকে নিয়ে যে কর্তৃপক্ষকে চালাতে হয় বা আপনাদের কাজ করতে হয়, সেইখান থেকে কি জানানো হয় না যে কতজন লোক আসলে দরকার, বা এই দাবির জায়গা থেকে বা রিপোর্টে কি স্যাংশন একটা ম্যান পাওয়ার ছিল 27 জনের ছিল। তো এই 3 জন মাত্র ইঞ্জিনিয়ার, তারাই সবকিছু কন্ট্রোল করে। তা আমি এই সিন্ডিকেট ভাঙার জন্য পাবলিক সার্ভিস কমিশনকে লিখিত রিকোয়েস্ট করলাম, রিকুইজিশন দিলাম যে আমার আরো 60টা পদ তখন ফাঁকা ছিল, যে 60টা পদে নিয়োগ করার জন্য। এবং অনেক পার্সু করে পাবলিক সার্ভিস কমিশনের সাথে পার্সু করে কিন্তু আমি 7 জন আরো নতুন সার্ভেয়ার নিয়োগ করলাম, যাতে নিউ ব্লাড আসলে করাপশনটা থাকবে না, সিন্ডিকেশনটা থাকবে না। করাপশন বলতে এখানে কি রকম করাপশন হয়? যে 3 জনের কথা বলছিলেন এবং আপনি বলছেন একটা সিন্ডিকেট, তারা তাদের দায়িত্বটা কি ঠিকমতো পালন করছেন না? না, করাপশন তো ছিলই। করাপশন ছিল মানে এখানে তো আপনার যে জাহাজগুলোর ডিজাইন পরীক্ষা, অনুমোদন দেওয়া, তারপরে ইন্সপেকশন করা, সেখানে তো মানে এই শুধুমাত্র সরকারি অফিস তো থাকেই, তার সাথে আরো বহু ব্যক্তিবর্গ থাকে, মধ্যস্বত্বভোগীরা থাকে, দালাল চক্র থাকে, যারা এই করাপশনের সাথে জড়িত হয়। সেই করাপশনটা ভাঙার জন্য নতুন আরো 7 জন সার্ভেয়ারকে আমরা নিয়োগ দিলাম, এবং ইন্সপেক্টর 24 জনের মতো ইন্সপেক্টরকে নিয়োগ দিলাম, এবং আরো বাকি আছে। এবং দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে অনেকগুলো নতুন পদ সৃষ্টি করার জন্য জনপ্রশাসনে প্রস্তাব পাঠালাম, যাতে আমরা একবারে মাঠ পর্যায়ে প্রত্যেকটা নদী বন্দরে, মনে করেন বরগুনা, বরিশাল, খুলনা, সব নদী বন্দরেই যেন আমরা ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, ইন্সপেক্টর দিতে পারি। এবং জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয় থেকে পদগুলো সৃষ্টি করা হলো, কিন্তু নিয়োগ বিধি ফাইনাল করতে যে এইটা এখন পর্যন্ত নাকি হয়নি। আমি শুনে খুব হতাশ হলাম যে এখন পর্যন্ত নিয়োগ বিধি ফাইনাল হয়নি, এবং যার জন্য পিএসসি কে এই লোকগুলো কর্মকর্তাদের নিয়োগের রিকোয়েস্টও করা সম্ভব হয় নাই, যেটা করা খুবই দরকার। যত বেশি আমাদের ইন্সপেক্টর বা আমাদের সার্ভেয়ার, ইঞ্জিনিয়ার, এই টেকনিক্যাল পদগুলো আমরা ফিল আপ করতে পারবো, তত বেশি আমাদের এই কমপ্লায়েন্স এবং রেগুলেটরি ফাংশনের কাজগুলো ভালো হবে এবং সেফটিটা বাড়বে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওশান গোয়িং জাহাজের জন্য আমাদের ক্লাসিফিকেশন সোসাইটি থাকে, যে লয়েডস আছে, বড় বেরিতাস আছে, আরো এরকম আছে, যারা মানে এই জাহাজগুলো একেবারে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ডিজাইন এবং কনস্ট্রাকশন সুপারভিশন করে তারা বলে যে সার্টিফিকেশন দেয় যে এটা ব্যবহার করা যাবে। কিন্তু ইনল্যান্ড আমাদের অভ্যন্তরীণ নৌপথের জাহাজের ক্ষেত্রে এই ক্লাস এর ব্যবহার হয় না। কারণ হয় না যে লয়ার্সকে অনেক টাকা দিতে হয়, তারা যে সুপারভিশন করে দেখার জন্য। ইনল্যান্ড জাহাজের ক্ষেত্রে সেটা হয় না। কিন্তু বাংলাদেশে একটা ক্লাসিফিকেশন সোসাইটি করার জন্য আমাদের সময় আমরা চেষ্টা করেছিলাম যে করলে অন্তত কম খরচে আমাদের সার্ভেয়ার, ইঞ্জিনিয়ার, নেভাল আর্কিটেক্ট অনেকেই আছে, অনেকেই রিটায়ার্ড পার্সন আছে, বা অনেকেই দেশে কাজ করতে চায়, তাদের মিলে যদি একটা ক্লাসিফিকেশন সোসাইটি করতে পারি তাহলে কম খরচে, তাহলে এই যে ইনল্যান্ড জাহাজগুলোর নির্মাণ, মনে করেন ডিজাইন একরকম হইলো, নির্মাণ আরেক রকম, বা এই যে আপনার ইঞ্জিন চেঞ্জ করে ফেললো, যেটা ম্যাচ হইলো না অন্য সিস্টেমের সাথে। কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে শুধুমাত্র খরচ বাঁচানোর জন্য এই জায়গাগুলোকে এড়িয়ে যাওয়া হয়? এই ক্লাসিফিকেশন সোসাইটি অ্যাকচুয়ালি প্রত্যেক দেশেরই একটা দরকার। লয়ার্স তো হচ্ছে ইউকে বেসড সোসাইটি, তারা কাজ করে, তারা একজন অনেক টাকা সেটা আমাদের দেশে নাই বলছেন? আমাদের দেশে, আমাদের আচ্ছা, কিছুদিন আগে একটা ফেরি দুর্ঘটনার শিকার হয়েছিল এবং তখন গণমাধ্যমের রিপোর্ট বলছিল যে এক একটা ফেরির মেয়াদ 1988-89 সালেই ফুরিয়ে গেছে। এই যে 1988, 89 বা 90 সালে যে ফুরিয়ে যাওয়া মেয়াদের বাহনে চেপে এতগুলো মানুষ রোজ যাতায়াত করছেন, এই জায়গাটায় এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? সেটা হচ্ছে 1920 সাল 22 সালের ফেরিও আছে। আমরা এটা চেষ্টা করলাম যে এই পুরানো ফেরিগুলো আমরা চেঞ্জ করে নতুন ফেরি আমরা দিব। তখন অনেকে বললেন যে পদ্মা সেতু নির্মাণ হয়ে যাচ্ছে, তখন এখানে আর ফেরি লাগবে না, কাজে এতগুলো নতুন ফেরি কনস্ট্রাকশন করা কি দরকার।
কিন্তু তারপরেও আমার কাছে যে মনে হলো যে না, যেহেতু আমাদের এই কাজটা ইচ্ছাবাটা করতে হচ্ছে এবং আমাদের ফেরি লাগবে, এখন তো লাগতেছে, সেই প্রেক্ষাপটে অনেকগুলো নতুন ফেরি করার জন্য আমরা দায়িত্ব দিয়েছিলাম এই আমাদের শিপ বিল্ডারদের। আমাদের শিপ বিল্ডারদের ভিতরেও আবার সমস্যা, তারা কাজগুলো সময় মতো করতে পারে না এবং তাদের কাজের অনেক গাফিলতিও থাকে, তাদের টাকা নাই, তাদের পয়সা নাই, ম্যান পাওয়ার নাই। বিদেশ থেকে আমরা আনার চেষ্টা করছিলাম, বিদেশে অনেক খরচ পড়ে, আমাদের শিপ বিল্ডাররা বলো আমরাই করতে পারি, করেছেও তারা, অনেকে ভালো শিপ করেছে, ফেরি করেছে, চলেছে, এই কিছু ফেরি দেওয়া হয়েছে। জি, অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত এম আব্দুল্লাহ। আপনার কাছে যাবো একবার। আপনি বলছিলেন যে এই যে লঞ্চ যে ইঞ্জিনগুলো ব্যবহার করে সেই ইঞ্জিনগুলো আসলে এই লঞ্চের জন্য ডিজাইন কিনা, বা এটার জন্য আসলে এই ইঞ্জিনগুলো নিয়ে সক্ষমতা, ইঞ্জিন নিয়ে চলার মতো সক্ষমতা রাখে কিনা লঞ্চগুলো, সেটা নির্ধারণ করা হয় না। 500 হর্স পাওয়ারের ইঞ্জিন, আপনি বলছেন যে দুটা ইঞ্জিন 720-এর মতো, যেটা কর্তৃপক্ষের তোয়াক্কাও করছে না যে অনুমোদন নিতে হবে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ রাশেদ, আমি প্রথমেই আগে একটা ব্যাপারে বলতে চাই যে মাহবুব সাহেব যেটা বলেছেন যে আমাদের লঞ্চে আমরা দুইটা কনসিডারেশনে আমরা যাত্রী নেই। একটা হচ্ছে যে আমাদের স্পেস, আর একটা হচ্ছে লোড। আসলে প্যাসেঞ্জার আর কার্গো দুইটার কিন্তু দুইটা স্পেশালিটি। আমরা প্যাসেঞ্জার ভেসেলের ক্ষেত্রে কখনোই আমরা লোডকে কনসিডার করতে পারি না। আর আরেকটা পর্যায়ে হচ্ছে আপনি আর বলছিলেন যে যখন ঈদে হয়, এটা আমাদের বাস্তবতা, ঈদের সময় আমাদের বেশি যাত্রী আমাদের বহন করতে হয়, কিন্তু আসলে আমি যদি নিরাপত্তার ঝুঁকি থেকে বিষয়টি বিবেচনা করি তাহলে এটি কোনোভাবেই কাম্য নয়। দেখা যায় আপনি 400, যা দেখলাম লাইফ বয়গুলি ওখানে পড়ে আছে, তো আসলে যদি 400-র ক্ষেত্রে 800 যাত্রী হয়, এ ধরনের ইনসিডেন্ট ঘটতে থাকে, তাহলে আপনি এই বয়াগুলির ইউজ কি? তারা তো পানিতে ঝাঁপ দিয়েও তারা পাবে না। এবার আমি আপনার মূল কথাটায় আসি, আপনি বলছিলেন ইঞ্জিনের কথা। এই স্পেসিফিক্যালি এই লঞ্চটির ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে 550, যেটা ডিজাইনের সময় এটি করা হয়েছে, দুটি ইঞ্জিন ছিল 550 হর্স পাওয়ারের। তো এটা ডিজি শিপিংয়ের অজ্ঞাতেই এটাকে চেঞ্জ করা হয়েছে, এবং এটা আমরা জানতে পারছি আপনাদের তদন্তের মাধ্যমে যে এই ইঞ্জিন দুটি ট্রায়াল চলছিল, যে আসলে এটা, এবং আমাদের লোকাল যাত্রীদের বা লঞ্চ মালিকদের একটা প্রতিযোগিতা কিন্তু হয়, সেই বিষয়গুলো আসলে সামনে না আসলে অনেক বাস্তবতাগুলো আমরা জানতে পারি না। সেটা হচ্ছে যে যাত্রী পরিবহন করা অবস্থায় ট্রায়াল করতে পারে কেউ? কখনোই এটা সম্ভব না। তাদেরকে এই ট্রায়ালটা করতে হবে সম্পূর্ণ যখন কোনো যাত্রী থাকবে না, এবং তারা এটা চেঞ্জ করতে পারে কিনা সেটাও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে স্যার বলছিলেন খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা আসলে খুব টেকনিক্যালও, যে ক্লাসিফিকেশন সোসাইটি। এখন আমরা যতই আমরা দোষারোপ করি আমরা ডিজি শিপিংকে, আইডব্লিউটিকে ট্রেনিংয়ের ব্যাপারে, ম্যানিংয়ের ব্যাপারে, তো আসলে আমাদের বিশ্বের কোথাও সরকারি প্রতিষ্ঠানগুলি কখনো এই সক্ষমতাগুলি অর্জন করতে পারে না। কারণ এখানে আরও অনেক, স্যার যখন বলছিলেন, সচিব স্যার, পিছনের অনেক বিষয়গুলো চলে আসে। কারণ আসলে যার অভিজ্ঞতা আছে সেই এটা বুঝতে পারবে, সেই বিষয়গুলি আসলে না জানলে তো এখন এটা থেকে আমরা কিভাবে উত্তরণ পাবো, সেটার একটা ওয়ে হচ্ছে যে আমাদের বিধিমালাগুলোকে আরও সুন্দর করতে হবে। সেটা করতে গেলে আমাদের লোকাল ক্লাসিফিকেশন সোসাইটি লাগবে। আপনি যদি যে জাহাজগুলি আমাদের সি গোয়িং, সেখানে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন সোসাইটি আছে, আইএসসিএস, তাদের আন্ডারে বিভিন্ন দেশের নামকরা সব ক্লাসিফিকেশন সোসাইটি আছে, এবং সেটা কিন্তু তারা কোনো গভর্নমেন্টের আন্ডারে না। আমাদের গভর্নমেন্ট তাদেরকে কোনো রুল ইম্পোজ করতে পারে না, কারণ অটোমেটিক্যালি সে বিশ্বের বিভিন্ন পোর্টে যাবে। সে যদি এই জিনিসগুলো, পোর্টেরও বিভিন্ন ইন্সপেক্টর আছে, তারা আসবে, তারা যতক্ষণ পর্যন্ত সার্টিফাই না করবে ততক্ষণ পর্যন্ত ওই জাহাজটা চলতে পারবে না। ঠিক আমাদের লোকাল জাহাজগুলিকে এরকম ছেড়ে দিতে হবে। এখানে মালিক পক্ষের মাহবুব সাহেব আছেন, আমি বলবো যে আসলে বাস্তবতা হচ্ছে যে আমরা যদি ক্লাসিফিকেশন সোসাইটি অনুযায়ী এই ভেসেলগুলি তৈরি করতে চাই, আমাদের নির্মাণ কষ্ট আসবে মিনিমাম 3 গুণ, এবং আমাদের যাত্রী ভাড়া বাড়বে। এখন এই বিষয়গুলো কখনো আসলে আমরা বলছি না। আমরা যে নিরাপত্তার ক্ষেত্রে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কি আমরা কম টাকায় আসা যাওয়া করব? আমরা কি নিয়ম না মেনে আমরা আমাদের ভেসেলগুলি বানাবো? তো এখানে আমাদের মানুষের জীবন তো সবার আগে, তো মানুষের জীবন যদি আমরা সবার আগে যদি আমরা নির্ধারণ করি, বা অবশ্যই করতে হবে, এটা অবশ্য কর্তব্য আমাদের, মানুষের জীবনকে সবার আগে। তো সেই ক্ষেত্রে আমরা তো এই ছাড়গুলো দিতে পারি না যে ইঞ্জিন রুম যে কোনো একটা খোলা জায়গায় হবে। স্যার বলছিলেন যে আসলে আধুনিক অনেক অগ্নি নির্বাপন ব্যবস্থা কিন্তু এখন চলে এসেছে, তো সেগুলো, এবং এই ফায়ারের ক্ষেত্রে বারবার বলছে যে ফায়ার এক্সটিংগুইশার আছে। ফায়ারেরও অনেকগুলি টাইপ আছে। ইঞ্জিন রুমে যদি আমার লিকুইড ফায়ার হয়, সেখানে কিন্তু আমি যে ট্রেডিশনাল আমার যে ফায়ার এক্সটিংগুইশারগুলি, সেগুলি কিন্তু কাজ করবে না, সেগুলিতে আরও অনেক সময় এটা আরও এক্সট্রাভেট করবে।
তো সেগুলির ক্ষেত্রে আমাদের লিকুইড ফায়ারের ক্ষেত্রে এক ধরনের ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে ইনিশিয়ালি যদি আমি কার্বন ডাইঅক্সাইড ওখানে স্প্রে করে রুমটাকে যদি আমি অক্সিজেন ফ্রি করতে পারি, তাহলে কিন্তু সহজেই ওই ইঞ্জিন রুমের মধ্যেই আগুনটা থেকে যাবে। তো এখন এই সব বিষয়গুলো সমস্ত কিছু যারা এক্সপার্টস, আমি মনে করি বাংলাদেশে অনেক আমাদের বুয়েটে আমাদের স্যাররা আছেন, আমাদের নেভাল আর্কিটেকচার এখন অনেক প্রতি বছর অনেক নেভাল আর্কিটেক্ট বের হচ্ছেন। তো সবার সমন্বয় এবং মালিকদের সমন্বয়ে যদি এটা করা যেত যে সত্যি সত্যি আমরা একটি নিরাপদ একটা ভেসেল আমরা পানিতে নামাতে চাই বা আমাদের যাত্রী সেবার জন্য আমরা দিতে চাই, তাহলে কিন্তু এই সমস্ত জায়গাগুলি কারেকশান হবে। না হলে প্রতি বছর এরকম শুধুমাত্র দুর্ঘটনার পরেই আপনারা রিপোর্ট দিবেন, এক্সপার্টরা আলোচনা করবে, কিন্তু সাধারণ মানুষের যে জীবন সেটা কখনোই ঝুঁকিমুক্ত হবে না। জি, নিঃসন্দেহে। জনাব মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম আমাদের সাথে রয়েছে, নিশ্চয়ই শুনছিলেন। একটু বলি আপনার কাছে, বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে বারবার এই সব ব্যাপারে নিরাপত্তার খাতিরে এবং চিন্তা করে রিপোর্ট দেওয়া হয় এবং সুপারিশ করা হয়, যেটা কিনা কার্যত কাগজে কলমেই থেকে যায় এবং সেটা বাস্তবায়ন করা যায় না। বাস্তবায়ন করতে গিয়ে আপনারা কি মনে করেন যে মালিকপক্ষ কিছুটা উদাসীন, নাকি অন্য কোনো সীমাবদ্ধতা আপনি দেখেন? আমি আপনাকে প্রশ্নটা করার জন্য ধন্যবাদ এবং আপনার কমান্ডার সাহেবকেও ধন্যবাদ। যে নিরাপত্তা, কমফোর্ট অ্যান্ড কস্ট, এই সবগুলো যদি আপনারা সমন্বিত করতে না পারেন, তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায় আপনার কিছু না কিছু অসুবিধা থেকেই যাবে। কারণ এখন আপনি বলছেন যে আমার অটোমেটেড সিস্টেম অফ ফায়ার ফাইটিং করতে হবে, ইলেকট্রিসিটির জন্য একরকম করতে হবে, ইঞ্জিন রুমের জন্য একরকম করতে হবে, ওপেন স্পেসের জন্য একরকম করতে হবে। এরকম তো সব জায়গাতে আপনার প্রত্যেকটা জাহাজে কত বড় ইঞ্জিন দরকার সেটা যদি আপনি সঠিকভাবে নির্ধারণ করতে হয়, তাহলে সেটা হর্স পাওয়ার যখন নির্ধারণ করবেন তখন এইটা আবার আপনার প্রপারলি আপনার ট্রায়াল দিতে হবে। সেই ট্রায়াল দেওয়া সময় যে আমার যে ইন্সপেক্টর থাকা দরকার, আমার সেরকম ইন্সপেক্টর বাংলাদেশে আছে কিনা। আমি তো গত 20 বছর যাবত আপনার লোকাল ক্লাসিফিকেশন সোসাইটি করার জন্য বিভিন্ন জায়গায় মন্ত্রিসভা থেকে শুরু করে সর্বত্র বলে এসেছি, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো আলোর মুখ দেখে। সুতরাং আপনারা এই যে দাবিগুলো করেন, দাবির জবাবে কি উত্তর পেয়েছেন? আর সেই সাথে যেহেতু বিআইডব্লিউটি এর সাথে আপনাদের কাজ করতে হয়, আপনারা কি এই জায়গায় কি তাদের সাথে সহযোগিতামূলক হাত বাড়িয়ে দেন, নাকি ম্যানেজ করে চলেন আপনারা? সহযোগিতা আমি আপনাকে বলি, আমরা 1913 সালে লাস্ট আমাদের জাহাজের ভাড়া বাড়িয়েছিলাম, আর এবছর 2021 সালে 8-9 বছর পরে আমরা আবার বাড়িয়েছি। তাতেও নানান কথা শুনতে হচ্ছে যে আপনারা হঠাৎ করে এত বাড়িয়ে না, কিন্তু কথাটা আসবে এখানে যে ভাড়া যে বাড়িয়েছেন সুরক্ষা এবং সেবাটা কি বেড়েছে? ভাই কথাটা শেষ করতে, আপনি সব যদি বলে ফেলেন তাহলে আমাকে ডাকার কোনো প্রয়োজন। না, আমি একটু চেষ্টা করছিলাম প্রশ্ন জুড়ে দেওয়ার জন্য। না, আমার কথা হচ্ছে যে আমার ভাড়া আমি 10 বছর পরে বাড়ালাম, তারপরে আপনি তেলের দাম বাড়িয়েছেন, এইটার সঙ্গে আপনার সমন্বয় করতে সবকিছু করে আমরা যেটা করেছি সেটা এখন পর্যন্ত কিন্তু আমাদের গেজেট নোটিফিকেশন হয় নাই। তারপরে আপনি কমফোর্ট চাইবেন, আপনি অ্যাক্সিডেন্ট ফ্রি চাইবেন, আপনি এগুলো প্রত্যেকটার জন্য আমার কস্ট ইনক্রিজ করে। সেই কস্ট ইনক্রিজ করার অবস্থা কিন্তু এখন বাংলাদেশের আছে। কারণ আপনারা দেখেছেন যে বাংলাদেশে এই বিগত কোভিডের সময় আপনার এক একটা লোক বরিশাল থেকে ঢাকা আসতে 2000-3000 টাকা খরচ করে। সুতরাং মানুষের একদমই টাকা পয়সা খরচ করার মতো অবস্থা নেই, এটাও ঠিক নয়। তো আমাদের এই সবগুলোর থেকে বেরিয়ে আসতে হবে, বেশি এসে আপনার সমন্বয় করতে হবে যে কিভাবে করলে আমার 100% প্রোটেকশন হয়, ম্যাক্সিমাম কমফোর্ট হয় এবং আমাদের কস্টটাও প্রফিটেবিলিটির মধ্যে থাকে। যদি প্রফিট না হয় তাহলে তো আমরা জাহাজ চালাবো না, তখন কিন্তু আপনারা আবার অন্য কথা বলবেন যে আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য জাহাজ চালানো বন্ধ করে দিচ্ছি। সেরকম অবস্থায় তো আমরা কোনো অবস্থাতেই যেতে পারি না, কারণ জনসাধারণের যাওয়া আসার সুযোগ থাকতে হবে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, এবং বাংলাদেশ যেভাবে অর্থনীতি এগিয়ে যাচ্ছে সেটা সমৃদ্ধ করে রাখার জন্য এইগুলো সবই চালু রাখতে হবে। আর অ্যাট দি সেম টাইম এই আপনার অনাকাঙ্ক্ষিত অথবা কাঙ্ক্ষিত যাই বলেন, কোনো রকম অ্যাক্সিডেন্ট গ্রহণযোগ্য নয়। আমরা এই অ্যাক্সিডেন্ট গ্রহণ করতে রাজি না। আপনারা ব্যবস্থা করেন যাতে আমাদের আর ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্ট দেখতে না হয়। জি, আমরা আয়োজনে একেবারে শেষ পর্যায়ে রয়েছি। মোহাম্মদ আব্দুস সামাদ, আপনার কাছে যাব।
শেষ কি বলে শেষ করবেন? আর একটা ছোট দুঃখের কথাই বলি, 999-এ কল করা হয়েছিল, সকালের আগে অগ্নি নির্বাপন দল এসে পৌঁছাতে পারেনি। একটু শেষ করবেন কি কোনো পরামর্শ দিয়ে? মানে পরামর্শ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে সবারই দায়িত্বশীল আচরণ করতে হবে। এখানে মালিক, জাহাজের মালিক যারা, জাহাজের শ্রমিক যারা, মাস্টার থেকে আরম্ভ করে, ড্রাইভার থেকে আরম্ভ করে, আমাদের ডিজি শিপিং, বিআইডব্লিউটিএ, নৌ পরিবহন মন্ত্রণালয়, নৌ পুলিশ, সবারই কিন্তু দায়িত্বশীল ভূমিকা রয়েছে এবং একটা সমন্বিত আচরণ করতে হবে। এখানে শুধু সরকার তো সবকিছু করবে না, মালিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রমিকরাও গুরুত্বপূর্ণ, এবং এই সমন্বিত আচরণের মাধ্যমে এবং যাত্রীদেরও অত্যন্ত মানে বলতে হবে সচেতন ভাবে তাদের আচরণ করতে হবে। অনেক সময় যাত্রীদের আচরণও সচেতন হয় না, তাহলেই কিন্তু আমাদের নৌ সেক্টরের নিরাপত্তাটা চলে আসবে। এবং আমাদের যে এই যে ইঞ্জিনের ব্যবহার, কিভাবে এটা ফায়ার ফাইটিংটা হবে, এই সমস্ত কাজগুলো কিন্তু একটা মনিটরিং, রেগুলার মনিটরিং এর ভিতরে রাখতে হবে। সিসিটিভি মনিটরিং, একটা জাহাজ চললো সদরঘাট থেকে বরিশাল বরগুনা পর্যন্ত যাবে, সিসিটিভিতে দেখা যাবে যে কিভাবে হচ্ছে, এবং সেই মনিটরিং করে সেখানে নৌ পুলিশকে বলবে যে এটা ঠিক মতো যাচ্ছে না, একে থামাও বা কন্ট্রোল করো। এখন এই সময়, আজকে ডিজিটাল বাংলাদেশের সময়, আমরা যদি এই সিসিটিভি মনিটরিং সিস্টেম না করি তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে। কাজেই সবারই সমন্বিত ভাবে এগোতে হবে। আর হচ্ছে ফায়ার সার্ভিস সবসময় আমরা দেখেছি খুব দ্রুততার সাথে কাজ করে। বরিশালে কি প্রেক্ষাপটে দেরি করেছে আমরা জানি না, কিন্তু তাদের আচরণ সবসময় প্রশংসনীয় আমি দেখেছি। তো আমি আশা করব যে ভবিষ্যতে যাতে নৌ দুর্ঘটনা, অনেকদিন হয়নি, ভালো ছিল, অনেক কম দুর্ঘটনা হয়েছে, ছোটখাটো কিছু দুর্ঘটনা হয়েছে। তো আমরা নৌ খাতে ডিসিপ্লিন আনার জন্য, নিরাপত্তা বাড়ানোর জন্য সবাইকে এক জায়গায় কাজ করতে হবে, এটুকু বলে আমি শেষ করতে চাই। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআর মুক্তবাক দেখছিলেন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কাল আবার একই সময়ে দেখা হবে, ভালো থাকবেন সবাই।